ব্যাংক খাতের জন্য উত্থান পতনের বছর ছিল 2024। পতিত সরকারের লুটপাটের কারণে বিদায়ী বছরে অনেকগুলো ব্যাংক বন্ধ হবার উপক্রম হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তার গভর্নরও পালিয়ে যান। এরপর ব্যাংক খাত সংস্কারে টাস্ক ফোর্স গঠনের পাশাপাশি পরিবর্তন আসে ব্যাংকের পরিচালনা বোর্ডেও। ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরছেন অনুপ অধিকারী তরুণ। এসালম আর সালমান এফ রহমানদের মতো চিহ্নিত আর ইচ্ছাকৃত ঋণখেলাপিদের লুটপাটে দেশের 61টি ব্যাংকের মধ্যে 12টির অবস্থা খুবই খারাপ। 9টিতে লালবাতি জ্বলার মতো অবস্থা, 3টি ইয়েলো জোনে মোটামুটি ভালো আছে 16 ব্যাংক। সব মিলিয়ে 38টি ব্যাংকের খবর গণমাধ্যমে ফাঁস হয় বছরের শুরুর দিকে। বছরের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত ডলার ক্রাইসিস ছিল বাজারে এবং সারা বছর রেটও ছিল হাই। এখন যা 128 টাকায় গিয়ে ঠেকেছে। যদিও ডলারের বাজার নিয়ন্ত্রণে চলতি বছরের 8 মে কোলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক, তখন 10 টাকা দাম বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় 117 টাকা, যা অবশ্য কখনোই কার্যকর হয়নি। ডলার রেট নিয়ে আমরা যে একটা পর্যবেক্ষণমূলক কাজ করছি, এতে কি হবে বাজারে প্রভাবটা, আবার 10 টাকা বাড়বে কিনা এটা এই মুহূর্তে বলা খুবই কঠিন। না বেড়ে কমতেও তো পারে। বাজারের কাছাকাছি তো ডলারের বাজারটা কিন্তু এমন নয় যে অন্য কিছু। আপনারা দেখছেন যে এটা ঊর্ধ্বমুখী ভাব আছে, এবার এটা যদি নেমে যায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর উধাও হয়ে যান গভর্নর আব্দুর রব তালুকদার। তার স্থানে 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন ডক্টর আহসান মনসুর। দায়িত্ব পেয়ে দেশের সবচেয়ে বড় ঋণখেলাপি এসালমের নিয়ন্ত্রণে থাকা 8টি সহ মোট 12টি ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে ও পুনর্গঠন করেন তিনি। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। সময়ের ব্যাপার, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। ব্যাংক খাত সংস্কারে সেপ্টেম্বরে গঠিত হয় 6 সদস্যের টাস্ক ফোর্স। অক্টোবরের বড় খবর, লোকসানি পদ্মা ব্যাংককে টেনে তুলতে এগিয়ে আসা এক্সিম নিজেই সাঁতরাচ্ছেন লোকসানের নদীতে। 24 ডিসেম্বর ঘোষণা আসে একীভূত না হওয়ার। অন্য ব্যাংকও একীভূত হতে এখন গড়িমসি করছে। ব্যাংক খাত দুর্দশার মধ্যেই ছিল সারা বছর জুড়ে। অনেক প্রতিষ্ঠানের মূলধনের ঘাটতি, তারল্যের ঘাটতি, এর মধ্যে দিয়ে তো চলেছে। তারপরে খেলাপি ঋণের, যেটা ব্যাংক খাতের সবচেয়ে বড় বিস্ফোরা, সেটার পরিমাণ বেড়েছে সারা বছর জুড়েই। কিন্তু এখনো ব্যাংক খাত মোটামুটি জোড়াতালি দিয়েই চলছে। দায়িত্ব নেয়ার পর 1 টাকাও ছাপাবেন না বলে বারবার ঘোষণা দিলেও সংকটে থাকা 6 ব্যাংককে 28 নভেম্বর তারল্য সহায়তা দিতে 22,500 কোটি টাকা ছাপানোর কথা জানান গভর্নর। যদিও ততদিনে টাকার জন্য গলদঘর্ম অবস্থায় পড়তে হয় আমানতকারীদের। টাকার জন্য হাহাকার বা লিকুইডিটি ক্রাইসিস তো বলি এটাকে আমরা। ওইটা সমস্যাটা তো শুরু হয়েছিল কারণ এনপিএল তো তার আগে থেকে অনেক বেশি ছিল। তাও যেটা ডিক্লেয়ার করা হতো সেটা কিন্তু প্রকৃত এনপিএল না, প্রকৃত এনপিএল তার থেকে আরও বেশি ছিল। আমরা তো আন্ডার দ্য কার্পেট রেখে দিতাম সব কিছু। ওকে, এটা যখন এখন এনপিএলগুলো যদি রিসাইকেল না হয় তো আপনি লিকুইডিটি আসবে কোত্থেকে, তাই না? সুতরাং এখানেই আসলে লিকুইডিটি ক্রাইসিস হওয়ার একটা মূল কারণ। আর তাছাড়া ব্যাঙ্কগুলো হয়তো কি, ব্যাঙ্কগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট ছিল, কিন্তু এরা ঠিকমতো সবাই অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট করতে বলে আমার কাছে মনে হয় না। ব্যাংক খাতে লুটপাটের ফলাফল, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় 2,85,000 কোটি টাকা। অর্থনীতি শ্বেতপত্রে অবশ্য বলা হয় প্রকৃত পরিমাণ 6,75,000 কোটি টাকা, যে অর্থ দিয়ে 13টি মেট্রো রেল অথবা চাইলে 22টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।